আজকে আমরা আলোচনা করব টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস, লক্ষ্য করে একটু, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, যেটাকে আমরা বলে থাকি টিএমভি ভাইরাস। নাম কি? টিএমভি ভাইরাস। এটাকে আমরা বলে থাকি সংক্ষেপে টিতে টোবাকো, এমতে মোজাইক, ভিতে ভাইরাস, টিএমভি ভাইরাস, অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস আমরা এটাকে বলে থাকি। এই টোবাকো মোজাইক ভাইরাসটা হচ্ছে প্রথম আবিষ্কৃত ভাইরাস। এই পর্যন্ত পৃথিবীতে যত ভাইরাস আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবার আগে প্রথম আবিষ্কৃত হয়েছে এই টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে আমরা বলতে পারি প্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এটা হচ্ছে সবচেয়ে প্রথম আবিষ্কার করা হয়েছিল, সবার আগে এই ভাইরাসটা আবিষ্কৃত করা হয়েছিল। দেখো, এই ভাইরাসটা একটা দণ্ডাকার আরএনএ ভাইরাস। যেহেতু আমরা বলেছিলাম গতদিন, দেখো লক্ষ্য করো, এই যে টোবাকো মোজাইক ভাইরাস, এটা কোথায় আক্রমণ করে? এটা তামাক গাছে আক্রমণ করে। এই ভাইরাসটা বেসিক্যালি তামাক গাছে আক্রমণ করে। আর যেহেতু উদ্ভিদ তামাক গাছ একটি, যেহেতু উদ্ভিদে আক্রমণ করে, সেহেতু টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে একটি আরএনএ ভাইরাস। আমরা গত ক্লাসগুলিতে আমরা শিখেছিলাম যে যে ভাইরাস উদ্ভিদের দেহে আক্রমণ করে তাকে বলা হয় আরএনএ ভাইরাস। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে একটি আরএনএ ভাইরাস। কেন? কারণ হচ্ছে সে উদ্ভিদের দেহে আক্রমণ করে। এটা হচ্ছে দণ্ডাকৃতির, আমরা যদি একটু লিখি, দণ্ডাকৃতির, দণ্ডাকৃতির আরএনএ ভাইরাস, দণ্ডাকৃতির আরএনএ ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। ওকে, দেখো, এই ভাইরাসের সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে রাখতে হবে। যদি আমরা এই তথ্যগুলো জেনে রাখতে পারি, তাহলে এই ভাইরাসটি আমাদের পরীক্ষা যদি আসে এই ভাইরাসটি সম্পর্কে, তাহলে আমরা ইজিলি লিখতে পারবো। দেখো, এই ভাইরাসটা একটি দৈর্ঘ্য রয়েছে, এই ভাইরাসটা একটা দৈর্ঘ্য রয়েছে, একটা প্রস্থ রয়েছে, এরকম কয়েকটি ইনফরমেশন এই ভাইরাসের রয়েছে। যদি আমরা ভাইরাসটাকে যদি একটু দেখি, যদি আরএনএ ভাইরাস যেহেতু আমরা বলেছি, তাহলে মাঝখানে কেন্দ্রীয় বস্তু কি থাকবে? মাঝখানকার কেন্দ্রীয় বস্তু কি থাকবে? আরএনএ। যেহেতু এটা আরএনএ ভাইরাস, এবং তার চারদিকে প্রোটিন থাকবে, তার চারদিকে কি থাকবে? এরকম করে প্রোটিন থাকবে। ওকে, তাহলে মাঝখানটায় কেন্দ্রীয় বস্তু হচ্ছে আরএনএ, আর এগুলি কি আমাদের প্রোটিন, বা এগুলো হচ্ছে ক্যাপসিড, ক্যাপসিড, বা এগুলিকে আমরা কি বলবো? প্রোটিন বলবো। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের একটা টিএমভি ভাইরাস, টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। এটাই হচ্ছে একটি টিএমভি ভাইরাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। যেহেতু এটা একটি আরএনএ ভাইরাস, সেহেতু কেন্দ্রীয় বস্তু হচ্ছে আরএনএ, আর চারদিকে তো আমাদের সবসময় প্রোটিন থাকে, আর প্রোটিনগুলোকে আমরা ক্যাপসিড বলে থাকি, বা ক্যাপসিড কি বলে থাকি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমার এই ভাইরাসের সম্পর্কে কয়েকটি তথ্য। যেমন, এই ভাইরাসের একটি দৈর্ঘ্য রয়েছে, একটি প্রস্থ রয়েছে, এবং এই ভাইরাসের তোমার প্রস্থের চেয়ে তোমার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার অনেক বেশি। প্রস্থের চেয়ে কি দৈর্ঘ্যটা অনেক বেশি। যেমন এই ভাইরাসের যদি আমরা বলি দৈর্ঘ্য কত, এই ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে তোমার 280 থেকে তোমার 300 ন্যানোমিটার। 280 থেকে কত ন্যানোমিটার? 280 থেকে 300 ন্যানোমিটার হচ্ছে এই ভাইরাসের দৈর্ঘ্য, 280 থেকে 300 ন্যানোমিটার। এবং এই ভাইরাসের তোমার যে প্রস্থ আছে, এই প্রস্থর চেয়ে দৈর্ঘ্য হচ্ছে 17 গুণ বেশি। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে কত গুণ বেশি? 17 গুণ বেশি। তাহলে একটা জিনিস লিখে রাখতে পারো, যে প্রস্থ অপেক্ষা বা প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 17 গুণ বেশি। কত গুণ বেশি? আমরা লিখতে পারি 17 গুণ বেশি। তাহলে দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেশি, দৈর্ঘ্য 17 গুণ কিন্তু তোমার বেশি।
আচ্ছা, এই যে ভাইরাসটি, এই ভাইরাসটি তোমার ক্যাপসিড যে আছে, যে তার যে প্রোটিন, এই একটি ক্যাপসিডে তোমার তোমার 2200 ক্যাপসোমিয়ার থাকে। একটি ক্যাপসিডে 2200 কি থাকে? ক্যাপসোমিয়ার থাকে। আমরা বলেছিলাম ক্যাপসিডের গাঠনিক একক হচ্ছে ক্যাপসোমিয়ার। অর্থাৎ তুমি যদি একটি ক্যাপসিড গঠন করতে চাও তাহলে তোমাকে অনেকগুলো ক্যাপসোমিয়ার লাগবে। আমরা এই টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে একটি ক্যাপসিডের ভিতরে তোমার প্রায় 2200 ক্যাপসোমিয়ার থাকে। অর্থাৎ একটি ক্যাপসিড যদি তুমি গঠন করতে চাও তোমাকে সেখানে অবশ্যই 2200 ক্যাপসোমিয়ার নিতে হবে। তাহলে আমরা এই ইনফরমেশন গুলো কিন্তু লিখে রাখতে পারি যে একটি ক্যাপসিডে একটি ক্যাপসিডে 2200 ক্যাপসোমিয়ার থাকে। ক্যাপসোমিয়ার 2200 ক্যাপসোমিয়ার থাকে। একটি ক্যাপসিডে 2200 ক্যাপসোমিয়ার থাকে এবং তার যে আরএনএ থাকে, অর্থাৎ তার যে কেন্দ্রীয় যে বস্তু, হ্যাঁ, এই ভাইরাসের আরএনএ, ওই আরএনএ তে তোমার নিউক্লিওটাইড থাকে। আমরা আরএনএ তে কি থাকবে? নিউক্লিওটাইড থাকবে। আর ওখানে নিউক্লিওটাইডের সংখ্যা হচ্ছে 6500। একটি টোবাকো মোজাইক ভাইরাসের কেন্দ্রীয় বস্তু যে আছে আরএনএ, ওই আরএনএ তে 6500 নিউক্লিওটাইড থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আরএনএ কোথায় থাকে? কেন্দ্রীয় বস্তু আরএনএ, নিউক্লিওটাইড আরএনএ তে নিউক্লিওটাইড হচ্ছে তোমার 6500 থাকে এখানে তোমার নিউক্লিওটাইড। ওকে, এই বিষয়গুলি কিন্তু আমরা এখন বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত একটি ভাইরাস টি2ফাজ। আমরা এখন টি2ফাজ ভাইরাস নিয়ে আলোচনা করব। এটি অনেক পরিচিত একটি ভাইরাস। দেখো, টি2ফাজ আমরা গত ক্লাসগুলিতে আমরা বলেছিলাম যে ফাজ হচ্ছে যে সকল ভাইরাস অন্য কাউকে বক্ষণ করে বা যে সকল ভাইরাস অন্য কাউকে কি করে, খেয়ে ফেলে, তাদেরকে আমরা বলবো ফাজ ভাইরাস। অর্থাৎ যে ভাইরাস কি করতে পারে, অন্য কাউকে বক্ষণ করতে পারে, তাদেরকে আমরা ফাজ ভাইরাস বলে থাকি। তাহলে টি2 হচ্ছে এমন একটি ভাইরাস যে কি করতে পারে, অন্যকে বক্ষণ করতে পারে বা খেতে পারে। এই জন্য আমরা টি2 কে বলবো টি2ফাজ ভাইরাস। আমাদের বইয়ে এই টি2ফাজ ভাইরাস নিয়ে আলোচনা করা হয়েছে, সো আমরাও এখন টি2ফাজ ভাইরাস নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করার সুবিধার্থে এই টি2ফাজ ভাইরাস সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন যদি জানার চেষ্টা করি। এটা অলরেডি আমি বলে ফেলেছি, যেহেতু এটা একটা ফাজ ভাইরাস, মানে ফাজ মানে হচ্ছে কি বক্ষণকারী। সে যখন অন্যকে বক্ষণ করবে, খেয়ে ফেলবে, সেটাকে বলবো আমরা কি, ফাজ ভাইরাস। তাহলে আমরা এটা লিখে রাখি আমাদের বোঝার সুবিধার্থে। ফাজ মানে হচ্ছে তোমার বক্ষণকারী। ফাজ মানে হচ্ছে কি, বক্ষণকারী। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে বলা হয় ফাজ ভাইরাস, বা ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে ভক্ষণ যে ব্যাকটেরিয়াকে আক্রমণ বা ভক্ষণ করে তাকে ফাজ ভাইরাস বলে। তাহলে টি2 কি একটা ফাজ ভাইরাস? কারণ টি2 ভাইরাসকে ভক্ষণ করে বা আক্রমণ করে, তাকে ফাজ ভাইরাস বলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এই টি2 হচ্ছে সবচেয়ে প্রচলিত একটা ভাইরাস, এই জন্য আমরা এই ভাইরাসটা নিয়ে আলোচনা করব। এই ভাইরাসটা যদি আমরা দেহটা দেখি, তার যে দৈহিক গঠন, সেই গঠনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তার যে মাথাটা, তার ষড়ভুজ আকৃতির এই মাথাটা, বা বেঞ্জিন, আমরা এটাকে বেঞ্জিন আকৃতি বলতে পারি। দেখো, মাথাটা হচ্ছে এরকম।
ওকে। এটা হচ্ছে আমাদের টি2 ফাজ, তার মাঝখানে থাকবে হচ্ছে তোমার এরকম নিউক্লিওটাইড থাকবে। নিউক্লিওটাইড থাকবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই টি2 ফাজ। টি2 ফাজের গঠন লেখো, টি2 ফাজ এর গঠন। ওকে, টি2 ফাজের কি গঠন। তাহলে এটা কি আমাদের এই উপরের অংশটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের মাথা। এটুকু অংশ কি আমাদের টি2 ফাজের মাথা। আর নিচের থেকে এখান থেকে যদি আমরা হিসেব করি একেবারে নিচ পর্যন্ত, যদি আমরা দেখানোর চেষ্টা করি যে একেবারে নিচ পর্যন্ত, এটুকু কি আমাদের ল্যাজ। ওকে, এটুকু হচ্ছে আমাদের ল্যাজ, এটুকু হচ্ছে কি আমাদের মাথা। উপরের অংশটুকু হচ্ছে মাথা, নিচের অংশটুকু হচ্ছে আমাদের ল্যাজ। আচ্ছা, এই যে মাথা সম্পর্কে যদি মাথা আর ল্যাজ আমরা চিনতে পারলাম, এখন এই যে দেখো কয়েকটা বাঁকা বাঁকা অংশ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে স্পর্শক তন্তু। এগুলি কি স্পর্শক তন্তু। দেখো এই যে অংশটুকু, এটা হচ্ছে একটা স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু, এটা হচ্ছে কি স্পর্শক তন্তু। আর দেখো নিচের যে এই অংশটুকু, যেটার উপর স্পর্শক তন্তু আছে, সেটাকে আমরা বলবো বেস প্লেট। এটা কি আমাদের বেস প্লেট। বেস প্লেট, যেটার উপর স্পর্শক তন্তু থাকে, এটাই হচ্ছে কি বেস প্লেট। আর দেখো এখানে কাটার মতন একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় স্পাইক। নিচে খাস কাটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি স্পাইক। এটা কি আমাদের স্পাইক। আর এই যে একটা অংশ দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কলার। নাম হচ্ছে কি কলার। ওকে, এটার নাম হচ্ছে কলার। আচ্ছা, তাহলে এটা ছিল একটা টি2 ফাজের গঠন। এটা ছিল একটা টি2 ফাজের গঠন। এখন এই যে টি2 ফাজ আমরা এঁকেছি, এই টি2 ফাজের তোমার সম্পর্কে যদি আমরা বলি, মাথার গঠন সম্পর্কে যদি আমরা আলোচনা করি, লেজের গঠন সম্পর্কে যদি আমরা এখন আলোচনা করি, তাহলে আমরা অনেকগুলো ইনফরমেশন জানতে পারবো। তাহলে একটা টি2 ফাজের ধরকে আমরা প্রধানত দুইটা অংশে ভাগ করতে পারি, একটা মাথা একটা লেজ। এই মাথাটা হচ্ছে সরভুজ আকৃতির একটা মাথা, আর লেজটা হচ্ছে আমাদের, লেজে আছে তোমার স্পর্শক তন্তু আছে, বেস প্লেট আছে, স্পাইক আছে, কলার আছে। ওকে, এই ছিল আমাদের টি2 ফাজের গঠন। এখন আমরা এর বিভিন্ন অংশ উপর আলোচনা করব, অর্থাৎ বিভিন্ন অংশ নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন দেখো এই টি2 ফাজের যে মাথাটা আছে, এই যে মাথার অংশটুকু যে ছিল, এই মাথাটা দৈর্ঘ্য হচ্ছে তোমার, মাথার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 93 থেকে 100 ন্যানোমিটার। 93 থেকে 100 ন্যানোমিটার। 93 থেকে 100 ন্যানোমিটার। এবং তার একটা প্রস্থ আছে, প্রস্থটি হচ্ছে 65 ন্যানোমিটার। 65 কি ন্যানোমিটার হচ্ছে তার প্রস্থ। মাথার দৈর্ঘ্য হচ্ছে 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ হচ্ছে 65 ন্যানোমিটার। এবং মাথার ভিতর কি থাকে, ডিএনএ থাকে, তাই না? মাথার ভিতর কি থাকতেছে, এখানে ডিএনএ থাকতেছে, কেন্দ্রীয় বস্তু হচ্ছে ডিএনএ। তোমরা ওই ছবিতে দেখাই দিও যে কেন্দ্রীয় বস্তু থাকতেছে ডিএনএ। কেন্দ্রীয় বস্তু কি মাঝখানে আমরা এঁকেছিলাম ডাবল হেলিক্স, এটা হচ্ছে কেন্দ্রীয় বস্তু ডিএনএ। তাহলে এখানে কি থাকে, মাথায় কি থাকে, ডিএনএ থাকে। মাথায় কি থাকে, ডিএনএ থাকে। এই ডিএনএ তে তোমার 6000 নিউক্লিওটাইড থাকে। ডিএনএ মাথার ভিতরে কি থাকে, ডিএনএ থাকে। ডিএনএ তে প্রায় 6000 নিউক্লিওটাইড থাকে। ডিএনএ তে
কি থাকে 6000 থাকে তোমার নিউক্লিওটাইড, মাথায় থাকে 6000 নিউক্লিওটাইড। ওকে, এবং তোমার এই মাথার ভিতরে 6000 নিউক্লিওটাইড থাকে ডিএনএ তে প্রায় 6000 নিউক্লিওটাইড থাকে এবং 150টি জিন থাকে, 150টি জিন থাকে যেগুলো কি করে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করে থাকে। 150টি কি থাকে জিন থাকে। আচ্ছা, মাথার ভিতরে যে ডিএনএ থাকে তাই না, হ্যাঁ, বা এই ডিএনএ মাথার টোটাল যে মাথাটা, এই মাথার 50% ওজন হচ্ছে ডিএনএ আর 50% ওজন হচ্ছে কি তোমার 50% ওজন হচ্ছে কি প্রোটিন। যে মাথা, এই মাথার তোমার 50%, মাথার 50% হচ্ছে তোমার, মাথার 50% হচ্ছে 50% ওজন কি, মাথার 50% ওজন হচ্ছে ডিএনএ এর ওজন। মাথার 50% ওজন হচ্ছে কি ডিএনএ এর ওজন, মাথার 50% ওজন হচ্ছে ডিএনএ এর ওজন। আর বাকি 50% ওজন হচ্ছে, বাকি 50% ওজন হচ্ছে প্রোটিনের ওজন। অর্থাৎ আমরা বলতে পারি মাথার 50% ওজন হচ্ছে ডিএনএ, 50% ওজন হচ্ছে আমাদের কিসের, প্রোটিনের ওজন, প্রোটিন। 50% হচ্ছে প্রোটিনের ওজন। এখন আমরা ল্যাজ সম্পর্কে একটু পড়াশোনা করব, যে টিটুফাজের ল্যাজ। আচ্ছা, টিটুফাজের যে ল্যাজ আছে, এই ল্যাজের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা কয়েকটি তথ্য জানতে পারি। যেমন এই লেজের যে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 95 থেকে 110 ন্যানোমিটার, 95 থেকে 110 ন্যানোমিটার। আর প্রস্থ কত, এর প্রস্থ হচ্ছে লেজের প্রস্থ হচ্ছে গিয়ে তোমার, প্রস্থ হচ্ছে 15 থেকে 20 ন্যানোমিটার লেজের প্রস্থ। এবং লেজের মধ্যে কি থাকে, লাইসোজাইম এনজাইম থাকে। আমরা বলেছিলাম যে ব্যাকটেরিয়ার তে লেজে থাকে, লেজের মধ্যে কি থাকে, লাইসোজাইম এনজাইম থাকে। এই লাইসোজাইম এনজাইমের কাজটা কি, এটা লাইসোজাইম এনজাইমের কাজ হচ্ছে তারা যে পোষক কোষে আক্রমণ করবে সেই পোষক কোষকে কি করবে, গলিয়ে ফেলবে, সেই পোষক কোষকে কি করবে, গলিয়ে ফেলবে, অর্থাৎ বিগলিত করবে। তাহলে আমরা একটা জিনিস লিখে রাখো, লেজে লাইসোজাইম এনজাইম থাকে, লাইসোজাইম, এটা পরীক্ষার সময় আসে, লেজে কি এনজাইম থাকে, লাইসোজাইম এনজাইম থাকে। লেজে লাইসোজাইম এনজাইম থাকে, লেজে লাইসোজাইম এনজাইম থাকে, যা পোষক কোষকে বিগলিত করে, যা পোষক কোষকে বিগলিত, যা পোষক কোষকে কি করে, বিগলিত করে, অর্থাৎ পোষক কোষকে কি করে, গলিয়ে ফেলে। যখন পোষক কোষকে আক্রমণ করবে তখন লাইসোজাইম এনজাইম কি করবে, পোষক কোষের কোষগুলোকে, পোষকের কোষগুলোকে কি করবে, গলিয়ে ফেলবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি নিয়ে পড়ব। ঠিক আছে, ভাইরাস কি করে, সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ তারা তাদের মাতৃ ভাইরাসের মতন অনুরূপ কি করে, আরো অনুরূপ কি করে, ভাইরাস তৈরি করতে পারে। অর্থাৎ দেখো, আমাদের যে করোনার যে ভাইরাসটা, সে কিন্তু বংশবৃদ্ধি আমরা বলবো না, তার বলবো আমরা সংখ্যা বৃদ্ধি করে। সে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের ভিতরে কি করতে পারে, হাজার হাজার কি করতে পারে, নতুন ভাইরাসের জন্ম দিতে পারে। অর্থাৎ ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, অনেক দ্রুত তারা সংখ্যা বৃদ্ধি করে। ওকে, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এখনকার টপিক হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। আমরা যদি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বিষয়টি যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে দুইটি চক্রের সাথে আমাদের পরিচিত হতে হবে। একটি হচ্ছে লাইটিক চক্র, আরেকটি হচ্ছে লাইসোজেনিক চক্র। একটি হচ্ছে লাইটিক চক্র, আরেকটি হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্রটি কি হয়, লাইটিক চক্রতে তোমার
ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে, আবার লাইসোজেনিক চক্রতেও ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। আচ্ছা, এই যে তোমার ভাইরাসের সংখ্যা বৃদ্ধির দুইটা পদ্ধতি আছে, তাহলে আমরা বলতে পারি ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটি হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র, লাইটিক চক্র, আরেকটি হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র আরেকটি হচ্ছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র বেসিক্যালি এটা টি2 ফাজ যে আছে তারা লাইটিক চক্র সম্পন্ন করে থাকে, অর্থাৎ তারা একটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করার মাধ্যমে তারা কি করে, নিজেদের সংখ্যা বৃদ্ধিটা করে থাকে। এই লাইটিক চক্রটা সাধারণত টি2 ফাজ করে থাকে। এখন আমরা লাইটিক চক্র নিয়ে আলোচনা করব। দেখো লাইটিক চক্র, লাইটিক চক্র, লাইটিক চক্রটাতে বেসিক্যালি টি2 ফাজ এটা করে থাকে। টি2 ফাজ কি করে দেখো, টি2 ফাজ, এই টি2 ফাজ হচ্ছে তোমার তারা কি করে, লাইটিক চক্র সম্পন্ন করে থাকে। লাইটিক চক্র সম্পন্ন করে কিভাবে সম্পন্ন করে, তারা ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তারা কোন ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ইকোলাই, ইকোলাই ব্যাকটেরিয়াকে কি করে, তারা আক্রমণ করে। এই লাইটিক চক্রটা তোমার ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করার মাধ্যমে তোমার টি2 ফাজ কি করে, সংখ্যা বৃদ্ধি করে থাকে। টি2 ফাজ কি করে থাকে, সংখ্যা বৃদ্ধি করে থাকে। এই লাইটিক চক্র 5টা ধাপে সম্পন্ন হয়। লাইটিক চক্র কয়টা ধাপে সম্পন্ন হয়, লাইটিক চক্র 5টা ধাপে সম্পন্ন হয়। আমরা একটু লিখে রাখি যে লাইটিক চক্র 5টি ধাপে সম্পন্ন হয়। 5টি ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, এখন আমরা এই ধাপগুলো চিত্রের মাধ্যমে পড়ার চেষ্টা করব। অর্থাৎ 5টি ধাপ কিন্তু এখানে আমরা বলেছি যে 5টি ধাপের মাধ্যমে তারা কি হয়, সম্পূর্ণ হয়। 5টা ধাপ যদি আমরা এটা আগে লিখে রাখি তাহলে মনে হয় আমাদের একটু সুবিধা হয়। ধাপগুলো হচ্ছে তোমার পৃষ্ঠ লগ্নিভবন, 1 নম্বর ধাপ হচ্ছে পৃষ্ঠ ভবন, 2 নম্বর হচ্ছে স্পর্শক তন্তুর সংকোচন, তন্তুর সংকোচন, 3 নম্বর হচ্ছে তোমার অনুপ্রবেশ, 4 নম্বর ধাপটি হচ্ছে সংশ্লেষণ, সংশ্লেষ। 5 নম্বর ধাপটি হচ্ছে তোমার নির্গমন বা লাইসিস, নির্গমন। এই 5টা ধাপ আমাদের এই লাইটিক চক্রে সম্পন্ন হয়ে থাকে। লাইটিক চক্রে এই 5টা ধাপ সম্পন্ন হয়ে থাকে। এখন আমরা দেখব যে এই যে তোমার যে লাইটিক চক্রটা, এই লাইটিক চক্র যে হয় এটা কিভাবে হয়, আমরা যদি চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা দেখো, এটা একটা ইকোলাই ব্যাকটেরিয়া, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে একটা ইকোলাই ব্যাকটেরিয়া। দেখো, একটা ইকোলাই ব্যাকটেরিয়া, ছোট করে নিচে দেই, এটা হচ্ছে একটা ইকোলাই ইকোলাই ব্যাকটেরিয়া। ওকে, এই ইকোলাই ব্যাকটেরিয়া যদি এটা হয়ে থাকে, ওকে, এটা হচ্ছে তার ডিএনএ ব্যাকটেরিয়া। এখন এখানে
এই ব্যাকটেরিয়াটার উপর, ব্যাকটেরিয়া হচ্ছে ইকোলাই, ইকোলাই ব্যাকটেরিয়ার উপর একটা টি2 ভাইরাস আসলো, টি2 ফাজ আসলো। টি2 ফাজ কি করলো, এখানে আসলো। ওকে, টি2 ফাজ কি করলো, এই ইকোলাই ব্যাকটেরিয়ার উপর একটা টি2 ফাজ কি করলো, আয়সা বসলো। অর্থাৎ পৃষ্ঠ, আমরা যে লিখলাম না একটু আগে যে কয়েকটা ধাপ, যে প্রথম ধাপটা যে পৃষ্ঠ লগ্নি ভবন, অর্থাৎ প্রথমে ফাজ ভাইরাস কি করবে, পোষক ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর উপর এসে কি হয়, স্থাপিত হয়। এটা কি পোষক, ইকোলাইটা কি পোষক, এই পোষকের উপর কে আসবে, কে আসে বসবে, পোষকের পৃষ্ঠে কে আসে বসবে, এই ইকোলাই, এই পোষকের উপর কে এসে বসবে, এই টি2 ফাজ এসে বসবে। এটা হচ্ছে টি2 ফাজ। এটাকে বলতেছিলাম আমরা পৃষ্ঠ লগ্নি ভবন। অর্থাৎ এই যে টি2 ফাজ, এই টি2 ফাজ কি করবে, ইকোলাই ব্যাকটেরিয়ার উপর এসে বসবে। কেন বসবে, কারণ এই টি2 ফাজের তোমার হচ্ছে তোমার যে তোমার রিসেপটিক যে স্পটটা আছে বা রিসেপটিক যে সাইট আছে, অর্থাৎ এই আমরা যে বলতেছিলাম এই টি2 ফাজ, এই টি2 ফাজের জন্য যে রিসেপ্টর সাইট, এই রিসেপ্টর সাইট কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়াতে আছে। রিসেপ্টর সাইটটা ইকোলাই ব্যাকটেরিয়াতে থাকার কারণেই কিন্তু টি2 ফাজ এই ইকোলাইয়ের উপর এসে বসছে, না হলে কিন্তু বসতো না। কথা বুঝতে পারলা? কারণ এই টি2 ফাজের জন্য যে রিসেপ্টর সাইট, হ্যাঁ, এই রিসেপ্টর সাইটটা কোথায় আছে, ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে আছে বা ইকোলাই ব্যাকটেরিয়ার উপর আছে, যার জন্যই কিন্তু টি2 ফাজ এই ইকোলাই ব্যাকটেরিয়ার উপর এসে বসেছে। আর এই ধাপটিকে আমরা বলতেছি পৃষ্ঠ লগ্নি ভবন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, দেখো এরপরে দেখো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের মনে আছে কিন্তু যে টি2 ফাজ যে আছে, এই টি2 ফাজের তোমার লেজে একটা এনজাইম থাকে। এনজাইমটার নাম কি, একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম কি, এই এনজাইমটার নাম হচ্ছে তোমার লাইসো, কি বলতো, নাম হচ্ছে কি, লাইসোজাইম এনজাইম। এই লেজে থাকে একটা এনজাইম, লাইসোজাইম এনজাইম। এই এনজাইমের উপস্থিতিতে বা এই এনজাইমের সাহায্যে তোমার কি করে, এই যে কোষপ্রাচীর আছে, ইকোলাইয়ের যে কোষপ্রাচীর আছে, কোষপ্রাচীরটা কি করে, ছিদ্র করে ফেলে। ইকোলাইয়ের যে কোষপ্রাচীর আছে, কোষপ্রাচীরটা ছিদ্র করে ফেলে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এই লেজের সাহায্যে, লেজের যে লাইসোজামিক এনজাইম আছে, এই এনজাইমের সাহায্যে সে কি করে, কোষপ্রাচীরটাকে কি করে, বিদীর্ণ করে দেয়, কোষপ্রাচীরটাকে ছিদ্র করে ফেলে। কোষপ্রাচীরটাকে কি করে, কোষপ্রাচীরটাকে ছিদ্র করে ফেলে। কোষপ্রাচীরটাকে লাইসোজামিক এনজাইমের সাহায্যে কোষপ্রাচীরটাকে ছিদ্র করে ফেলে, এবং তার এই যে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহের ভিতরে তার যে নিজস্ব ডিএনএ ছিল, এই যে তোমার টি2 ফাজের যে ডিএনএ ছিল, এটাকে প্রবেশ করে ফেলে। কথা বুঝতে পারলা? আমি আবারও বলি, এটা তো ছিল ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার উপরে সে তো তোমার টি2 ফাজ বসছে, আর টি2 ফাজের লেজের মধ্যে আছে লাইসোজাইমিক এনজাইম, যে এনজাইমের সাহায্যে সে কি করলো, ইকোলাই যে তোমার কোষপ্রাচীর আছে, কোষপ্রাচীরটাকে কি করলো, ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর সে কি করলো, তার নিজস্ব যে ডিএনএ আছে, টি2 ফাজের যে নিজস্ব যে ডিএনএ আছে, সেই ডিএনএটাকে কি করলো, ডিএনএটাকে ইকোলাইয়ের দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিল। ইকোলাইয়ের কি করলো, দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিল। আচ্ছা, এরপর কি হবে লক্ষ্য করো, এরপরের ধাপটা হচ্ছে তোমার এটা হচ্ছে অনুপ্রবেশ ধাপ। আমরা যে স্পর্শক তন্তুকে কি করে, এখানে সংকোচন করে সে কি করে, লাইসোজামিক এনজাইমটাকে ভিতরে প্রবেশ করিয়ে দেয়, এবং আস্তে আস্তে সে কি করে, তার যে ডিএনএটা আছে, ডিএনএটাকেও কি করে, এই যে ইকোলাই ব্যাকটেরিয়া দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিল। আচ্ছা, এরপরে কি করবে, তাহলে আমাদের কিন্তু অলরেডি 3টা ধাপ কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, 3টা ধাপ শেষ হয়ে গেল। এখন দেখো সে কি করবে, সে তোমার ভাইরাসের যে ডিএনএ আছে, এই ডিএনএটা
পোষক দেহে প্রবেশের সাথে সাথে, পোষক দেহ কি ইকোলাই, ইকোলাইয়ের দেহের ভিতরে কি প্রবেশের কি সাথে সাথে কি করবে, দেখো এটা ছিল কি ভাইরাসের ডিএনএ, আর এটা কার ডিএনএ, এটা হচ্ছে তোমার টিটুফাজের ডিএনএ। প্রবেশের সাথে সাথে সে তোমার যে কাজটি সম্পন্ন করে বা যে কাজটি করে থাকে সেটি হচ্ছে তোমার এই যে পোষক অর্থাৎ ইকোলের যে ডিএনএ, ইকোলের ডিএনএটাকে কি করে, ইকোলের যে ডিএনএ আছে সেই ইকোলের ডিএনএ এর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, ইকোলের ডিএনএ এর উপর কি করে, কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এবং পলিমারেজ এনজাইমের সহায়তায় তোমার কি করে, ব্যাকটেরিয়া কোষের নিউক্লিওটাইড ব্যবহার করে নতুন ভাইরাস ডিএনএ ও প্রোটিন সংশ্লেষণ করে। দেখো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে তোমার টিটুফাজের ডিএনএ, আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে আমার কি পোষক অর্থাৎ ইকোলাইয়ের ডিএনএ। ইকোলাইয়ের ডিএনএটাকে কি করবে, ইকোলাইয়ের ডিএনএ এর উপর এই টিটুফাজের যে ডিএনএ সেটা কি করবে, তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। অর্থাৎ এখন ভিতরে যেহেতু টিটুফাজের ডিএনএ ঢুকছে, সে এখন কি করবে, ইকোলাইয়ের উপর প্রভাব বিস্তার করবে। এবং পলিমারেজ এনজাইমের সহায়তায় এই যে ডিএনএটা আছে অর্থাৎ টিটুফাজের ডিএনএ, সেই পলিমারেজ এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়া কোষের যে নিউক্লিওটাইড আছে এই নিউক্লিওটাইডটাকে ব্যবহার করে নতুন ভাইরাস ডিএনএ ও প্রোটিন সংশ্লেষণ করতে থাকে। অর্থাৎ এখানে যে ইকোলাইয়ের যে ডিএনএ ছিল এটাকে কি করবে, এটার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এবং পলিমারেজ এনজাইমের সহায়তায় এটাকে কি করবে, এটা থেকে ভেঙে ফেলবে। বলতে পারি আমরা আগে যে ইকোলাইয়ের যে ডিএনএ ছিল এই ইকোলাইয়ের ডিএনএটা কি করলো, তোমার ভেঙে ফেললো। এবং পলিমারেজ এনজাইমের সহায়তায় ব্যাকটেরিয়া কোষের নিউক্লিওটাইড, এখানে ভিতরে এখন কি আছে, নিউক্লিওটাইড আছে, এই নিউক্লিওটাইডকে ব্যবহার করে নতুন ভাইরাস ডিএনএ তৈরি করবে। নতুন কি করবে, ভাইরাস ডিএনএ তৈরি করবে। আচ্ছা, নতুন কি হবে, ভাইরাস ডিএনএ তৈরি করবে এবং প্রোটিন সংশ্লেষণ করতে থাকবে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে তোমার কি ব্যাকটেরিয়া ডিএনএ ছিল, আর এটা কি ছিল, এটা ছিল ভাইরাস ডিএনএ, এই ভাইরাস ডিএনএটা কি করছে, এই ব্যাকটেরিয়া ডিএনএ এর উপর কর্তৃত্ব বিস্তার করার পর পলিমারেজ এনজাইমের সহায়তায় তোমার এই যে ব্যাকটেরিয়া ডিএনএ ছিল এটাকে অনেকটা বিদীর্ণ করে ফেলছে বা ভেঙে ফেলার পর সে কি করছে, এটার যে নিউক্লিওটাইড আছে এই নিউক্লিওটাইডটাকে ব্যবহার করে নতুন ভাইরাস ডিএনএ তৈরি করছে এবং কিছু প্রোটিন তৈরি করেছে। আচ্ছা, এরপরে কি হয়, এরপর যদি লক্ষ্য করো, এরপর যে ধাপটি হয়ে থাকে সেটি হচ্ছে তোমার এই যে, এখন আমরা দেখাবো এখানে এই তোমার প্রচুর পরিমাণে ভাইরাস ডিএনএ তৈরি হয়েছে এবং প্রোটিন তৈরি হয়েছে, এবং তোমার কি প্রোটিন তৈরি হচ্ছে, ভাইরাস ডিএনএ আর কি হয়েছে, প্রোটিন তৈরি হলো, প্রচুর পরিমাণে ভাইরাস ডিএনএ এবং কি হলো, এখানে প্রোটিন তৈরি হলো। এখন এই যে তোমার ভাইরাস ডিএনএ আছে এই ভাইরাস ডিএনএ তোমার কি করবে, ভাইরাস ডিএনএ কিছু এখন কি মাথা তৈরি করবে, ল্যাস তৈরি করবে। হ্যাঁ, ভাইরাস ডিএনএ যে প্রোটিনগুলি আছে, এখানে যে প্রোটিনগুলি আছে এই প্রোটিনগুলোর থেকে কি হবে, ল্যাস তৈরি হবে, তারপরে হচ্ছে তোমার মাথা তৈরি হবে, এইগুলি তৈরি হবে, তারপর এগুলি একসাথে যুক্ত হয়ে একটি ভাইরাস তৈরি করবে। অর্থাৎ এরকম অর্থাৎ এই যে তোমার ডিএনএ গুলি ছিল, হ্যাঁ ভাইরাস ডিএনএ এবং যে প্রোটিন গুলি ছিল, এখানে কিন্তু প্রোটিন ছিল, এই প্রোটিন গুলো একসাথে মিলে একটি কি করবে, অনেকগুলো ভাইরাস তৈরি করবে। ভিতরে যখন অনেকগুলো ভাইরাস হয়ে যাবে তখন এই ভাইরাসগুলো, এই যে ভিতরে যে ভাইরাসগুলো আছে এই ভাইরাসগুলো কি দিবে, প্রচুর চাপ দিবে। চাপ দেওয়ার ফলে একসময় এই ভাইরাসগুলো কি হবে, বের হয়ে আসবে বা ভেঙে যাবে।
একসময় কি করবে, একসময় কি করবে তোমার এটা কি ভেঙে যাবে, ভেঙে এই ভাইরাসগুলি কি করবে বের হয়ে আসবে। ভিতরে ভাইরাসগুলি প্রচুর চাপ দিবে, চাপ দেওয়ার পর ফলে একসময় কি করবে তারা ভেঙে বের হয়ে আসবে, ভেঙে তারা কি করবে বের হয়ে আসবে। তারা কি বের হয়ে আসবে, আবার তারা নতুন একটাকে, আমরা যদি আবার দেখাই, নতুন একটা ইকোলাইকে আবার আক্রমণ করবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমি যদি আবার একটু দেখানোর চেষ্টা করি প্রথম থেকে, তাহলে মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম একটা ইকোলাই ব্যাকটেরিয়ার উপর একটা ভাইরাস এসে বসলো। কেন বসলো ভাইরাসটি, এই টিটু ভাইরাসটি কেন বসলো, টিটু ফাজ ভাইরাসটি? কারণ হচ্ছে ইকোলাইয়ের মধ্যে তার কি রয়েছে, রিসেপ্টর সাইট রয়েছে, এই জন্য সে এখানে এসে বসলো। বসার পর তার লেজের মধ্যে কি আছে, লেজের মধ্যে রয়েছে তোমার লাইসোজাইম এনজাইম, যে এনজাইম কি করতে পারে, কোষগুলিকে বিগলিত করতে পারে, কোষগুলিকে ভাঙতে পারে। কোষগুলোকে ভেঙে ফেলার পর এই ভাইরাস কি করলো, তার যে বেস প্লেট আছে, তার যে বেস প্লেট, সেই বেস প্লেটকে কি করলো ইকোলাইয়ের দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিল, এবং তার যে দেহের ভিতরে যে ডিএনএ আছে, অর্থাৎ টিটুফাজের ভাইরাসের যে ডিএনএ আছে, এটাকে ইকোলাইয়ের দেহের ভিতরে প্রবেশ করিয়ে দিল, এবং ইকোলাইয়ের দেহের ভিতর কি করলো টিটুফাজ তার নিজস্ব যে ডিএনএটা আছে সেটাকে প্রবেশ করিয়ে দিল। তারপরে ভাইরাসের যে ডিএনএ, অর্থাৎ টিটুফাজের যে ডিএনএ, সেটি কি করলো, সেটি ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেটাকে ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর, কেন ভাঙছে, কারণ হচ্ছে ভাইরাস ডিএনএটা এখন ব্যাকটেরিয়া ডিএনএ এর উপর কর্তৃত্ব বিস্তার করতেছে। কর্তৃত্ব বিস্তার করার কারণে এখন ভাইরাস ডিএনএ যা চাইবে তাই করতে পারবে। এই জন্য ভাইরাস ডিএনএ কি করলো, ব্যাকটেরিয়া ডিএনএটাকে কি করলো, ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর সে কি করলো, সে তোমার এই যে তোমার এই পলিমারেজ এনজাইমের সহায়তা, টিটু ফাজের যে মানে ভাইরাসটা তার যে ডিএনএ, সেই ডিএনএটা কি করলো পলিমারেজ এনজাইমের সহায়তায় তোমার ব্যাকটেরিয়া কোষের নিউক্লিওটাইডকে ব্যবহার করে সে কি করবে, তার নিজের জন্য কি করবে, ডিএনএ কি করবে তৈরি করবে, অর্থাৎ ভাইরাস ডিএনএ তৈরি করবে। দেখো ব্যবহার করেছে কার নিউক্লিওটাইড, ব্যবহার করেছে কিন্তু ব্যাকটেরিয়ার নিউক্লিওটাইড। কে ব্যবহার করেছে, টিটুফাজ কিন্তু ব্যবহার করেছে। আমি যদি আবার প্রথম থেকে একটু বলি, যে টিটুফাজের যে ডিএনএ, সেই ডিএনএ কি করবে, পলিমারেজ এনজাইমের সহায়তায় তোমার ব্যাকটেরিয়া অর্থাৎ ইকোলাইয়ের ডিএনএটাকে কি করবে, ভাঙার পর কি করবে, ভাঙার পর তো সেখানে নিউক্লিওটাইড থাকবে, সেই নিউক্লিওটাইড দিয়ে কি করবে, নতুন ভাইরাস ডিএনএ তৈরি করবে। নতুন কি তৈরি করবে, ভাইরাস ডিএনএ তৈরি করবে এবং প্রোটিন তৈরি করবে। এই দেখো প্রচুর পরিমাণে ভাইরাস ডিএনএ তৈরি করছে এবং প্রোটিন তৈরি করছে। এই ডিএনএ এবং প্রোটিন একসাথে মিলে কি করবে, নতুন অপত্য ভাইরাস তৈরি করবে। নতুন কি অপত্য টিটু ভাইরাস বা টিটুফাজ ভাইরাস তৈরি করবে। এই ভাইরাসগুলো যখন প্রচুর পরিমাণে ভিতরে তৈরি হবে, তখন একটা চাপ দিবে। চাপ দেওয়ার পর কি করবে, ইকোলাইয়ের কোষপ্রাচীরটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর তারা কি করবে, ইকোলাইয়ের দেহ থেকে বের হয়ে আসবে। এরকম অনেক শত কি করবে, ভাইরাস দেহ থেকে বের হয়ে আসে। তারা কি করবে, যদি আবার বলি, তারা নতুন আরেকটা ইকোলাইকে আক্রমণ করবে। এভাবে কিন্তু তারা সংখ্যা বৃদ্ধি করে থাকে ভাইরাস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা পড়ব ভাইরাল হেপাটাইটিস। নতুন টপিকস, ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস কি, লক্ষ্য করে একটু। ভাইরাল হেপাটাইটিস হচ্ছে তোমার ভাইরাস জনিত একটা রোগ। ভাইরাস জনিত রোগ। আচ্ছা, এই ভাইরাসটা যখন তোমার লিভারে আক্রমণ করে, এই ভাইরাসটা যখন কি করে, লিভারে আক্রমণ করে, তখন তাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। তাহলে আমরা যেহেতু ভাইরাল হেপাটাইটিস হচ্ছে ভাইরাস জনিত একটা রোগ, আমরা লিখতে পারি ভাইরাল হেপাটাইটিস হচ্ছে ভাইরাস জনিত রোগ। ভাইরাস জনিত রোগ। ভাইরাল হেপাটাইটিস হচ্ছে ভাইরাস জনিত রোগ। এটা
কি জন্য হয়ে থাকে? এটা তোমার লিভারে যখন ভাইরাস আক্রমণ করে তখন এই ভাইরাল হেপাটাইটিসটা হয়ে থাকে। তার লিখো লিভারে ভাইরাস আক্রমণ করলে, লিভারে ভাইরাস আক্রমণ করলে, লিভারে ভাইরাস আক্রমণ করলে ভাইরাল হেপাটাইটিস হয়। ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে। লিভারে ভাইরাস আক্রমণ করলে ভাইরাল হেপাটাইটিস কি তোমার হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই ভাইরাসটা যখন লিভারে আক্রমণ করবে কোনো ভাইরাস, তখন যে রোগ হবে সেটাকে বলবো আমরা ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, এখন আমরা জানার চেষ্টা করব রোগের কারণ। এই রোগের যে কারণ আছে, এই ভাইরাল হেপাটাইটিসটা কেন হয়? অবশ্যই ভাইরাসের কারণে হয়। হেপাটাইটিস ভাইরাসের কারণে হয়। হেপাটাইটিস কি ভাইরাসের কারণে ভাইরাল হেপাটাইটিসটা হয়ে থাকে। তাহলে রোগের কারণ যদি আমরা লিখি, রোগের কারণ, রোগের কারণটা হচ্ছে তোমার হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস যখন লিভারে আক্রমণ করবে তখন যে রোগ তৈরি করবে বা যে রোগ সৃষ্টি করবে সেটাকে বলবো আমরা ভাইরাল হেপাটাইটিস। তাহলে রোগের কারণ কি? হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস। হেপাটাইটিস কি ভাইরাস। রোগের কারণ হচ্ছে কি হেপাটাইটিস ভাইরাস। এটা হেপাটাইটিস ভাইরাসটা তোমার 5 ধরনের হয়ে থাকে, 5 টাইপ। 5 ধরনের এই হেপাটাইটিস ভাইরাসটা হয়ে থাকে। কি কি? হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস। তাহলে আমরা লিখতে পারি হেপাটাইটিস, 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস আছে। এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে 5 ধরনের। কি কি? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। এই 5 ধরনের তোমার হেপাটাইটিস ভাইরাস এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। তারাই কি করে মানুষের লিভারে বা কোনো একটা প্রাণীর লিভারে গিয়ে যখন আক্রমণ করে তখনই হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস হয়ে থাকে। এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হচ্ছে তোমার হেপাটাইটিস সি ভাইরাস। সবচেয়ে ভয়াবহ হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, সবচেয়ে ভয়াবহ। লিখো যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে হেপাটাইটিস সি। সবচেয়ে ভয়াবহ হেপাটাইটিস, সবচেয়ে ভয়াবহ হচ্ছে হেপাটাইটিস সি। সবচেয়ে ভয়াবহ আজ পর্যন্ত সেটা হচ্ছে কি হেপাটাইটিস সি। হেপাটাইটিস সি মানে কি? হেপাটাইটিস সি মানে হচ্ছে, এটা একটা অর্থ আছে তুষের আগুন। হেপাটাইটিস সি মানে হচ্ছে তোমার তুষের আগুন। ওকে, তুষের আগুন। মানেটা যদি আমি লেখা দেই, হেপাটাইটিস সি মানে হচ্ছে হেপাটাইটিস সি হচ্ছে তোমার তুষের আগুন। তুষের আগুন, বাংলা অর্থটা হচ্ছে তুষের আগুন। আচ্ছা, এই হেপাটাইটিসের বা এই হেপাটাইটিস যে রোগগুলো হয়ে থাকে, অর্থাৎ ভাইরাসের আক্রমণে যে রোগটা হয়ে থাকে তাকে বলতেছি আমরা কি? ভাইরাস যখন লিভার আক্রমণ করে তখন তাকে আমরা কি বলি? ভাইরাল হেপাটাইটিস। এই ভাইরাল হেপাটাইটিসের কিছু লক্ষণ আছে। ভাইরাল হেপাটাইটিসের কি কিছু লক্ষণ আছে? ভাইরাল হেপাটাইটিস যে হয়, হ্যাঁ, ভাইরাস যখন মানুষের লিভারে আক্রমণ করে তখন কিছু লক্ষণ দেখা দেয়। কি কি লক্ষণ? বমি বমি ভাব। কি ভাব? বমি বমি ভাব দেখা দেয়। ভাইরাস যখন মানুষের লিভারে আক্রমণ করে তখন কি হয়? ভাইরাল হেপাটাইটিস হয়। তখন কি কি লক্ষণ? বমি বমি ভাব দেখায়। খাবারে অরুচি, খাবারে কি অরুচি দেখা দেয়। তারপর কি দেখা দেয়?
জ্বর, মাথা ব্যথা এগুলি দেখা দেয়। জ্বর দেখা দেয়, মাথা ব্যথা, জ্বর, মাথা ব্যথা এগুলি দেখা দেয়। তারপর তোমার পাতলা পায়খানা হয়, অনেক সময় কি হয়, পাতলা পায়খানা হয় ভাইরাল হেপাটাইটিস হলে। পাতলা পায়খানা, পাতলা পায়খানা হয় ভাইরাল হেপাটাইটিস হলে। তারপর আর কি হয়, তোমার দুর্বল হয়, শরীর কি হয়, দুর্বল হয়ে যায়। তাহলে দুর্বলতা লিখো, দুর্বলতা, দুর্বলতা দেখা দেয়। দেখো এই সকল লক্ষণগুলো আমাদের কারো যদি ভাইরাল হেপাটাইটিস হয় তাহলে এই সকল লক্ষণগুলো দেখা দিবে। এখন আমরা এর প্রতিকার কি, এই ভাইরাল হেপাটাইটিস থেকে কারো যদি হয়, কারো যদি ভাইরাল হেপাটাইটিস হয় তাহলে কি চিকিৎসা গ্রহণ করবে। তাহলে আমরা লিখবো প্রতিকার। কি কি প্রতিকার গ্রহণ করতে হবে বা কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে চিকিৎসা হিসেবে। দেখো বিশ্রাম নিতে হবে, কোনো একটা ট্রিটমেন্ট, সেটা কি বেশি বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে বিশ্রাম। বিশ্রাম নিতে হবে এবং বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়া, বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে। দেখো বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়া, বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়া, বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়া, বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়া। 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে তোমার গ্রাম অঞ্চলে একটা চিকিৎসা প্রথা আছে, সেটা হচ্ছে অরহর আর ভুঁই আমলার পাতার রস। অরহর আর ভুঁই আমলার পাতার রস খাওয়া হয়। অরহর, অরহর ও ভুঁই আমলার পাতার রস, অরহর ও ভুঁই আমলার, ভুঁই চন্দ্রবিন্দু, ভুঁই আমলার পাতার রস। অরহর আর ভুঁই আমলার পাতার রসটা কি করা হয়, তোমার খাওয়া হয়। এবং অনেক সময় কিছু ওষুধ দেওয়া হয়, এটা হলে অনেক সময় কিছু ওষুধ হিসেবে তোমাকে যারা আক্রান্ত হবে তাদেরকে দেওয়া হয়। সেটা হচ্ছে তোমার অ্যামোক্সিসাইলিন, কিছু ওষুধ আছে যেমন অ্যামোক্সিসাইলিন, এগুলো ওষুধ হিসেবে দেওয়া হয়। অ্যামোক্সিসাইলিন। তারপর তোমার দেওয়া হয় মেট্রোনিডাজল, মেট্রো, এমইটি মেট আর মেট্রো, মেট্রোনিডাজল, নিডাজেডও, মেট্রোনিডাজল ওষুধ দেওয়া হয়। এইগুলো ওষুধ দেওয়া হয় কারণ ভাইরাল হেপাটাইটিস হলে অ্যামোক্সিসাইলিন, মেট্রোনিডাজল ওষুধ দেওয়া হয়। খাবারে মানে মুখে এই সকল ওষুধগুলি তোমার দেওয়া হয়, অ্যামোক্সিসাইলিন, মেট্রোনিডাজল ওষুধ দেওয়া হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা জন্ডিসের যে এই যে জন্ডিস, ভাইরাল হেপাটাইটিস মানে কিন্তু জন্ডিস। আমাদের যদি কারো যদি জন্ডিস হয়ে থাকে তাহলে বুঝবা যে ভাইরাল হেপাটাইটিস হয়েছে, তার কি হয়েছে, ভাইরাল হেপাটাইটিস হয়েছে। অর্থাৎ কারো ভাইরাল হেপাটাইটিস হলে বুঝতে হবে যে তার মানে জন্ডিসে প্রধানত মানে লক্ষণটা প্রকাশ হয়, যে আসলে অনেকে বলে জন্ডিস হয়েছে, জন্ডিস হয়েছে। আসলে জন্ডিসটা কি, জন্ডিসটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিসের একটা কারণ, যে ভাইরাল হেপাটাইটিসের কারণে জন্ডিসটা প্রথমত হয়ে থাকে। আচ্ছা, তাহলে ভাইরাল হেপাটাইটিসের আমাদের কিছু মানে কিছু টিকা আছে, কিছু ভ্যাকসিন আছে, যাতে আমাদের কারো ভাইরাল হেপাটাইটিস যাতে না হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি প্রতিরোধ। আমরা ভাইরাল হেপাটাইটিস যাতে না হয় এই জন্য আগে থেকে আমাদের কি করতে হবে, প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। প্রতিরোধ আসলে ভাইরাল হেপাটাইটিসটা কিন্তু আমি আবারও বলতেছি, এটা কিন্তু জন্ডিস। প্রথমত কি আমরা আমাদের যে কারো যদি জন্ডিস হয়ে থাকে তাহলে বুঝবা যে সেটি হচ্ছে কি ভাইরাল হেপাটাইটিস তার হয়েছে, ভাইরাল হেপাটাইটিস তার হয়েছে। আচ্ছা, কিভাবে আমরা প্রতিরোধ করব, আমরা ভ্যাকসিন নিব। ভ্যাকসিন গ্রহণ করা হলো প্রতিরোধের একমাত্র উপায়। প্রতিরোধ যদি করতে চাই তাহলে একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন গ্রহণ করা।
পেন্টাভালটেন ভ্যাকসিন তোমার এটা গ্রহণ করা হয়। ভ্যাকসিনটার নাম হচ্ছে পেন্টাভালেন্ট ভ্যাকসিন। পেন্টাভালেন্ট ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা সাধারণত তোমার প্রতিরোধের উপায় হিসেবে তোমার এই ভ্যাকসিনটাকে নেওয়া হয়। এটা 4টা ডোজ আছে, 4টা ডোজ। পেন্টাভালেন্ট ভ্যাকসিনের কয়টা ডোজ? 4টা ডোজ। প্রথম 3টা ডোজ 1 মাস পর পর দিতে হবে। হ্যাঁ, হেপাটাইটিসের কেউ যদি ভ্যাকসিন দেয় বা টিকা দিয়ে থাকে তাহলে কিন্তু প্রথম যে তোমার 3টা ডোজ আছে এই 3টা ডোজটা 1 মাস পর পর দিতে হবে। প্রথম 3টি ডোজ লিখো, প্রথম 3টি ডোজ, প্রথম 3টি ডোজ 1 মাস পর পর দিতে হবে। মানে প্রথম 3 মাসে 3টি ডোজ দিবা। প্রথম 3টি ডোজ 1 মাস পর পর দিবে। প্রথম 3টি ডোজ কি 1 মাস পর পর, মানে 3 মাসে 3টা ডোজ দিবা। আচ্ছা, চতুর্থ যে ডোজটা আছে, চতুর্থ ডোজটা প্রথম ডোজের 1 বছর পর দিতে হবে। ফোর্থ ডোজ, চতুর্থ যে ডোজটা আছে, ফোর্থ ডোজটা প্রথম চতুর্থ ডোজ, প্রথম ডোজের প্রথম ফার্স্ট ডোজের চতুর্থ যে ডোজটা আছে, ডোজ ফার্স্ট ডোজের ফার্স্ট ডোজের 1 বছর পর দিতে হবে। 1 বছর পর। তুমি যদি আজকে একটা ভ্যাকসিন নাও, হ্যাঁ, তুমি যদি হেপাটাইটিসের আজকে একটা ভ্যাকসিন নাও তাহলে তোমার আগামী বছর আজকের এই দিনে অর্থাৎ 5 জানুয়ারি তোমাকে 4 নাম্বার ডোজটা দিতে হবে। চতুর্থ ডোজ ফার্স্ট ডোজের 1 বছর পর দিতে হবে। যদি তুমি আজকে থেকে যদি হেপাটাইটিসের ভ্যাকসিন নেওয়া শুরু করো তাহলে আজকে একটা দিবা, জানুয়ারির 5 তারিখে একটা দিলা, ফেব্রুয়ারির 5 তারিখে একটা দিলা, মার্চের 5 তারিখে একটা দিলা। অর্থাৎ 3 মাসে কি করলা তুমি? 3টা ভ্যাকসিন তুমি নিয়ে নিলা। তাহলে ভ্যাকসিন বাকি থেকে কয়টা? একটা। তো এই ভ্যাকসিনটা কবে দিবা? প্রথম ভ্যাকসিনটা যেদিন দিয়েছিলা তারপর থেকে 1 বছর পর। তাহলে তুমি 2022 সালের 5 জানুয়ারি তোমাকে কি করতে হবে? 5 জানুয়ারি তোমাকে আরেকটা ভ্যাকসিন দিতে হবে, অর্থাৎ 4 নাম্বার ভ্যাকসিনটা দিতে হবে। তাহলে ফোর্থ ডোজ ফার্স্ট ডোজের 1 বছর পর দিতে হবে। ওকে, এভাবে আমরা ভ্যাকসিন গুলো দিতে পারি। তোমার অনেক সময় 4টি ডোজ দেওয়ার পর অনেক সময় 5 বছর পর বুস্টার ডোজ দেওয়া হয়। 5 বছর কি করা হয়? বুস্টার ডোজ। 4টা ডোজ তোমার কমপ্লিট, এজন্য 5 বছর পর অনেক সময় বুস্টার ডোজ দেওয়া হয়। ওকে, তাহলে এটাও আমরা লিখে রাখবো যে 4টি ডোজ দেওয়ার পর, মানে মূলত হচ্ছে 4টি ডোজ, অনেক সময় একটা বেশি ডোজ দেওয়া হয়, সেটা 5 বছর পরে দিতে হয়। ঠিক আছে, এটাকে বলা হয় বুস্টার ডোজ। এই 4টা ডোজ তুমি কি দিবাই, দেওয়ার পর এই 4টি ডোজ দেওয়ার পর অনেক সময় ডাক্তাররা বলে যে একটা ফাইনাল একটা ডোজ দিতে 5 বছর পর, সেটাকে বলা হয় বুস্টার ডোজ। 4টি ডোজ দেওয়ার পর, 4টি ডোজ দেওয়ার পর অনেক সময় 5 বছর পর, অনেক সময় 5 বছর পর, 5 সময় 5 বছর পর বুস্টার ডোজ দেওয়া হয়। 5 বছর পর বুস্টার ডোজ দেয়া হয়। 5 বছর পর সময় তোমার বুস্টার ডোজ দেওয়া হয়। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব পেপের রিং স্পট রোগ। ওকে, পেঁপে গাছে একটা রিং স্পট রোগ হয়, এটা কিন্তু ভাইরাসের কারণে হয়ে থাকে। পেঁপে গাছে একটা রিং স্পট রোগ হয়, এটা ভাইরাসের কারণে
হয়ে থাকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা বলবো পেঁপের রিং স্পট রোগ। পেঁপের রিং স্পট, পেঁপের রিং স্পট রোগ। ওকে, পেঁপের রিং স্পট রোগ। এই রিং স্পট রোগটা সাধারণত একটা ভাইরাসের কারণে হয়ে থাকে। এই ভাইরাসটার নাম হচ্ছে PRSV। এটার কারণটা হচ্ছে তোমার PRSV ভাইরাস। এই ভাইরাসের কারণে হয়ে থাকে। এই ভাইরাসের সংক্ষিপ্ত নাম হচ্ছে, যদি আমরা সংক্ষিপ্ত ফুল ফর্মটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। রিং অর্থাৎ রিং এর মতন তারা, পাপিয়া রিং স্পট ভাইরাস। এই পাপিয়া রিং স্পট ভাইরাসের কারণে পেঁপের এই রিং স্পট রোগটা হয়ে থাকে। তুমি দেখবা পেঁপের মধ্যে এরকম তোমার কি বলে এটাকে, পেঁপের আকার ছোট হয়ে যায়। তারপরে হচ্ছে কাণ্ড বা পাতার মধ্যে রিং স্পট দেখা যায়, রিং এর মতন কিছু স্পট দেখা যায়। এবং অনেক সময় দেখবা গাছের পাতা নাই, শুধুমাত্র শিরাগুলি থাকে পেঁপে গাছে। ওইটা হচ্ছে পাপিয়া রিং স্পট ভাইরাসের কারণে হয়ে থাকে। আচ্ছা, এটার বাহক কে? কে ভাইরাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়? এটার বাহকটাকে কে ভাইরাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়? এটা বহন করে নিয়ে যায় তোমার এফিড, তারপর হচ্ছে জাপ পোকা তারা। তাহলে আমরা লিখতে পারি এফিড, কি আছে? এফিড পোকা যারা আছে, এফিড, সাদামাছি, তারপরে হচ্ছে তোমার জাপ পোকা। এরা কি করে ভাইরাসটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। ওকে, এফিড, সাদামাছি, জাপ পোকা এরা কি করে ভাইরাসটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা নিয়ে যায়। আচ্ছা, এটা কিভাবে হয়, কিভাবে গাছে আক্রমণ করে, যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কিভাবে ভাইরাসটা গাছে সংক্রমিত হয়। দেখো, এফিড যখন, আমি যদি একটু বলি, এফিড যখন গাছে বসে, মনে করো একটা গাছের মধ্যে এফিড বসলো, পেঁপে গাছে এফিডটা বসলো, বসার পর তখন এফিডের দেহ থেকে ভাইরাস পেঁপে গাছে কি করে সংক্রমিত হয়। এফিড যখন গাছের ভিতর থেকে পাতা থেকে রস খাচ্ছে, রস খাওয়ার সময় কি হয়, বা পাতা খাওয়ার সময় কি হয়, এফিডের দেহ থেকে ভাইরাসটা পেঁপে গাছের ভিতরে প্রবেশ করে। ফলে কি হয়, পেঁপে গাছটা সংক্রমিত হয় এবং এই সংক্রমণের 15 সেকেন্ডের মধ্যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে। এই সংক্রমণের 15 সেকেন্ডের ভিতরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে। ওকে, 15 সেকেন্ডের ভিতরে কি করবে, ভাইরাসটা সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে। তাই একটু লিখে রাখো ইনফরমেশনটা, যে এফিড যখন গাছে বসে, এফিড যখন গাছে বসে, এফিড যখন গাছে বসে তখন এফিডের দেহ, গাছে বসে বা গাছের পাতা রস খায়, তখন এফিডের দেহ থেকে ভাইরাস, যখন পেঁপে গাছে বসে, দেখো পেঁপে, এফিডের দেহ থেকে ভাইরাস পেঁপে গাছে সংক্রমিত হয়। পেঁপে গাছে সংক্রমিত এফিড যখন পেঁপে গাছে বসে তখন এফিডের দেহ থেকে ভাইরাস পেঁপে গাছে সংক্রমিত হয় এবং বা লেখা সংক্রমণের 15 সেকেন্ডের মধ্যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। 15 সেকেন্ডের মধ্যে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে।
15 সেকেন্ডের মধ্যে ভাইরাস কি করে, সংখ্যা বৃদ্ধি করা শুরু করে দেয়। আচ্ছা, তাহলে পেঁপে গাছে কি করে, ভাইরাসটা এসে বসার পর কি করে, পেঁপে গাছের পাতা থেকে রস খায়, পেঁপে গাছের পাতা খায় বা ফলের কোনো অংশ খায়, খাওয়ার সাথে সাথে কি করে, সে ভাইরাসটা কি করে এফিডের দেহ থেকে পেঁপে গাছের ভিতরে প্রবেশ করে এবং পেঁপে গাছ কি সংক্রমিত হয়। এই সংক্রমণের 15 সেকেন্ডের মধ্যেই ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে, অর্থাৎ একটা ভাইরাস থেকে কি শত শত ভাইরাস সৃষ্টি হয়। এখন আমরা এই পেঁপেয়া রিং স্পট ভাইরাসটা যখন গাছে আক্রমণ করে তখন কি হয়, পেঁপে রিং স্পট রোগ হয়। এই রোগ হলে কি কি লক্ষণ দেখা দিবে গাছে, তাহলে আমরা এখন পড়ব লক্ষণ। লক্ষণগুলো হচ্ছে যে ক্লোরোসিস হবে, পাতার মধ্যে কি হবে, ক্লোরোসিস। ক্লোরোসিস মানে কি, পাতা হলুদ হয়ে যাবে, পাতা কি হবে, হলুদ হয়ে যাবে। কেন, কারণ ভাইরাস কি করবে, দেহের ভিতরে প্রবেশ করবে, তারপর সে কি করবে, সেই পাতাগুলি থেকে সে কি করবে, খাবার সংগ্রহ করতে শুরু করবে। অর্থাৎ ভাইরাস কি করবে, পাতাগুলো থেকে খাবার সংগ্রহ করতে শুরু করবে, ফলে পাতা কি, পাতাতে গাছে কি হবে, ক্লোরোসিস হবে। ক্লোরোসিস, ক্লোরোসিস মানে কি, পাতা হলুদ হয়ে যাওয়া, ক্লোরোসিস হবে, ক্লোরোসিস হবে এবং হলদে সবুজ পাতা সৃষ্টি হবে, মানে পাতা হলুদ থাকবে আবার সবুজ হবে, হলদে সবুজ পাতা, হলদে সবুজ পাতা। পেঁপে গাছে যখন দেখবা হলদে সবুজ পাতা হয়েছে বা ক্লোর হয়েছে, তখন বুঝবা যে এখানে পেঁপেয়া রিং স্পট সম্ভবত আক্রমণ করেছে, হলদে সবুজ পাতা। তারপর 2 নম্বর লক্ষণটা কি, 2 নম্বর লক্ষণটা হচ্ছে কচি পাতা বেশি আক্রান্ত হবে। তুমি দেখবা পেঁপে গাছে যখন কচি পাতাতে বেশি আক্রমণ হবে, কচি পাতা কি সংকুচিত হয়ে গেছে বা কচি পাতাগুলি কি কুচকে গেছে, তখন তোমাকে বুঝতে হবে যে এই গাছে পেঁপেয়া রিং স্পট ভাইরাস আক্রমণ করেছে। কচি পাতা বেশি আক্রান্ত হবে, কচি পাতা বেশি আক্রান্ত তিন নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে কাণ্ড এবং পাতায় রিং এর মতো স্পট দেখা যাবে, কাণ্ড এবং পাতায় রিং এর মতো স্পট দেখা যাবে। লিখো, কাণ্ড ও পাতায় ও রিং এর মতন, কাণ্ড এবং পাতায় রিং এর মতো স্পট কি দেখা যাবে, কাণ্ড এবং পাতায় রিং এর মতো স্পট দেখা যাবে। স্পট দেখা যাবে, কাণ্ড এবং পাতায় রিং এর মতো স্পট দেখা যাবে। যেহেতু রিং স্পট রোগ, তাহলে অবশ্যই রিং এর মতো স্পট দেখা যাবে। আচ্ছা, এখন আমরা আর কিছু লক্ষণ দেখবো যে পাতা ঝরে যায়, গাছ থেকে কি দেখবা, যে পাতাগুলি কি হয়, ঝরে যায়, পাতা ঝরে যায়, পাতা ঝরে যায়। শুধুমাত্র পাতার শিরা থাকে, গাছের মধ্যে কি থাকে, শুধুমাত্র পাতার শিরা থাকে। শুধুমাত্র পাতার শিরা থাকে। অনেক সময় দেখবা পেঁপে গাছে কোনো পাতাই নাই, শুধুমাত্র গাছে কি শিরা আছে, পাতার কোনো অংশই নাই, শুধুমাত্র শিরা আছে, পাতার শিরাগুলি আছে, মানে পাতার যে অংশ ওইগুলি পড়ে গেছে, শুধুমাত্র শিরা আছে, শুধুমাত্র পাতার শিরা থাকে। শুধুমাত্র পাতার শিরা থাকে, শুধুমাত্র পাতার কি থাকে, শিরা থাকে। এবং পেঁপের আকার ছোট হয়ে যায়, পেঁপের আকার ছোট হয়ে যায়, পেঁপের আকার ছোট হয়ে যায় এবং পেঁপের মিষ্টতা কমে যায়, এবং পেঁপের মিষ্টি কমে যাবে। পেঁপের মিষ্টতা মানে পেঁপের রিং স্পট যদি আক্রমণ করে তাহলে পেঁপে কি মিষ্টতা কমে যাবে, মানে কম মিষ্টি লাগবে, পেঁপের মিষ্টতা কমে যায়, পেঁপে ছোট হয়ে যাবে এবং পেঁপের মিষ্টতা কি হবে, কমে যাবে। এবং অনেক সময় দেখা যায় যে 90% ফলন কমে যায়, 90% ফলন হ্রাস পায়, পেঁপে গাছে 90% ফলন হ্রাস পায়, 90% ফলন হ্রাস পায়, 90% ফলন কি হয়, হ্রাস পায়।
পেঁপে রিং স্পটের কারণে তোমার 90% ফলন কি হয়, হ্রাস পায়। এখন আমরা পড়ব প্রতিকার, কিভাবে আমরা এটাকে প্রতিকার করতে পারি। অর্থাৎ কখনো যদি পেঁপে রিং স্পট রোগ যদি কোনো বাগানে হয়, তখন কিভাবে আমরা এটাকে দূর করব, কিভাবে আমরা এক্ষেত্রে ট্রিটমেন্ট দিব। অর্থাৎ আমরা এখন পড়ব প্রতিকার, পেঁপে রিং স্পট রোগ প্রতিকারের উপায়। অর্থাৎ এখন আমরা পড়ব প্রতিকার। ওকে, প্রতিকারটা কি? দেখো, আক্রান্ত গাছকে পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলতে হবে। আক্রান্ত গাছকে যদি কোনো, যেহেতু ভাইরাসের রোগগুলো কিন্তু অনেক ঝামেলা, ঠিক আছে, এটা ব্যাকটেরিয়ার মতন না, ভাইরাসগুলো অনেক কমপ্লিকেটেড, জটিল, এদের ম্যানেজমেন্ট করা, তাদের প্রতিকার প্রতিরোধ করা। এই জন্য আক্রান্ত গাছকে পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলা, গাছকে পুড়িয়ে ফেলতে হবে, পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলা, পুড়িয়ে বা মাটিতে পুঁতে ফেলা। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে আক্রান্ত অংশ ছেটে ফেলবো। কোনো করে গাছে এক পাতার মধ্যে সে পাতাটা ভেঙে ফেলে দিতে পারে, তাহলে আমরা বলবো যে আক্রান্ত অংশ ছেটে ফেলা, আক্রান্ত অংশ ছেটে ফেলা, আক্রান্ত অংশ ছেটে ফেলবো, আক্রান্ত অংশ কি করবো? ছেটে ফেলবো। এবং নিয়মিত যারা মানে করতে হবে, নিয়মিত কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে, নিয়মিত পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে গাছের মধ্যে, নিয়মিত পেস্টিসাইডের বাংলা কি? কীটনাশক, পেস্টিসাইড, নিয়মিত পেস্টিসাইড বা কীটনাশক, নিয়মিত পেস্টিসাইড বা কীটনাশক স্প্রে করতে হবে, নিয়মিত কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে। এবং বর্তমান সময়ে যেটি সবচেয়ে বেশি প্রচলিত বা যেটি চেষ্টা করা হচ্ছে, ট্রান্সজেনিক জাত চাষ করা। ট্রান্সজেনিক জাত কি? জেনেটিক্যালি মডিফাইড কোন জাত, মানে তুমি এমন একটা গাছ যে গাছে পেঁপে আর রিং স্পট রোগ হবেই না, অর্থাৎ গাছটাকে এমন একটা জাতের গাছ, পেঁপে গাছ, যেটার মধ্যে কি হবে না, এই ভাইরাসটা আক্রমণই করবে না, এরকম জাতের গাছ লাগানো। বর্তমানে কিন্তু জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই সকল জাত তৈরি করা হচ্ছে। তাহলে আমরা লিখব যে ট্রান্সজেনিক জাত চাষ করা, ট্রান্সজেনিক জাত চাষ করা, ট্রান্সজেনিক জাতগুলি কি করা? চাষ করা। তাহলে কিন্তু আমরা ইজিলি কি করতে পারবো, তোমার এই যে রোগগুলিকে প্রতিকার করতে পারবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।